আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া উইকনেস পার্ট 25। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি। ঠিক 1 সেকেন্ডের জন্য চারপাশটা স্তব্ধ হয়ে গেল। ইনায়া আতঙ্কে আর আকস্মিকতায় রুদ্রের বুকের কাছে এসে থমকে গেল। তার চোখ দুটো বড় বড় হয়ে রুদ্রের চোখের দিকে আটকে রইল। চাঁদের আলোয় তাদের এই অতি ঘনিষ্ঠ অবস্থানটা দেখতে লাগছিল এক নিখুঁত রোমান্টিক দৃশ্যের মতো। কিন্তু ওপরের বারান্দায় দাঁড়িয়ে থাকা জায়ান সিংহানিয়ার জন্য এই দৃশ্যটা ছিল এক জীবন্ত নরক। তার চোখের সামনে যেন কেউ তপ্ত সীসা ঢেলে দিল। রুদ্রের হাত ইনায়ের কোমরে, ইনায়া অন্য একটা পুরুষের বুকে এত কাছে। জায়ানের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তার চোখ এত শক্ত হলো যে দাঁত ভাঙার শব্দও পাওয়া গেল। তার ভেতরের আদিম হিংস্র মাফিয়া সত্তাটা আজ সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিচে ইনায়া 1 সেকেন্ডের মধ্যেই নিজেকে সামলে নিয়ে অত্যন্ত দ্রুত রুদ্রের বুক থেকে ছিটকে দূরে সরে গেল। তার বুকের ভেতর তখন এক অজানা তীব্র আতঙ্ক কাজ করছিল। তার মনে হচ্ছিল এই অন্ধকারের আড়াল থেকে কেউ একজন অত্যন্ত বিষাক্ত খুনে তাকে চেয়ে দেখছে। সে রুদ্রর আরও কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক প্রকার তীব্র ভয়ে আর ত্রাসে প্রায় দৌড়ে ভেতরের লবির দিকে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে জায়ান আর এক মুহূর্ত নিজের নিয়ন্ত্রণে ধরে রাখতে পারল না। সে হাতের কফির মগটা সজোরে দেয়ালের গায়ে ছুঁড়ে মারল। ঝনঝন চুরচুর শব্দে কাচের টুকরোগুলো বাতাসে ছড়িয়ে পড়ল। সে হনহন করে ঘরের ভেতর ঢুকে সোজা ড্রয়িং রুমে এলো। সেখানে সোফায় বসে জ্যাক শান্তিতে ল্যাপটপে কাটছিল। মগ ভাঙার শব্দ আর জায়ানের এই রুদ্রমূর্তি দেখে জ্যাক সোফা থেকে এক ঝটকায় দাঁড়িয়ে গেল। সে অবাক হয়ে বলল, জায়ান, আমার কি হলো? তুই এভাবে কাঁপছিস কেন? জায়ান রাগে কাঁপতে কাঁপতে নিজের চুলগুলো মুঠো করে ধরল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। সে বাঘের মতো গর্জে উঠে বলল, অনেক হয়েছে জ্যাক, অনেক সহ্য করেছি আমি। এই জায়ান সিংহানিয়া আর 1 সেকেন্ডও অপেক্ষা করবে না। আই অ্যাম গোয়িং টু ম্যারি হার। আমি বিয়ে করব ওকে। জ্যাক আকাশ থেকে বলল। সে পুরো তোতলে গিয়ে বলল, কি বিয়ে? কাকে করবি বিয়ে তুই হঠাৎ? জায়ান জ্যাকের প্রশ্নের কোনো উত্তর দিল না। তার শার্টের কলারটা ঠিক করতে করতে এক চরম উন্মাদনার স্বরে বলল, কাজী, এক্ষুনি কাজের ব্যবস্থা কর জ্যাক। আজ রাতেই, এই মুহূর্তে আমার কাজীকে চাই। জ্যাকের মাথার ওপর দিয়ে যেন একটা আস্ত রকেট চলে গেল। সে 2 হাত মাথায় দিয়ে চেঁচিয়ে বলল, জায়ান, তুই কি পুরো পাগল হয়ে গেছিস? তুই হুট করে মাঝরাতে কাকে বিয়ে করবি? আর কাজী কোথায় পাবি? জায়ান এবার জ্যাকের একেবারে সামনে এসে তার চোখের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর নিচু আর চূড়ান্ত আদেশসূচক কণ্ঠে চিৎকার করে বলল, আমি তোকে এত কিছু জানতে বলিনি জ্যাক। আমি বলেছি মানে বলেছি। এক্ষুনি কাজের ব্যবস্থা কর। আই ওয়ান্ট দ্যাট কাজী রাইট নাও, আদারওয়াইজ আই উইল বার্ন দিস হোল রিসোর্ট টু অ্যাশ। এক্ষুনি কাজের ব্যবস্থা কর, না হলে আমি এই পুরো রিসোর্ট পুড়িয়ে ছাই করে দেব। জায়ানের চোখে সেই চরম উন্মাদনা, তার গলার সেই বিদ্বেষী জোর দেখে জ্যাক আসলেও মনে মনে তীব্র ভয় পেয়ে গেল। সে ভালো করে জানে জায়ান সিংহানিয়া যা মুখে বলে তা করতে সে 1 সেকেন্ডও ভাবে না। জ্যাক 2 হাত তুলে পিছিয়ে গিয়ে বলল, ওকে ওকে, শান্ত হ ভাই, শান্ত হ। করছি, আমি ব্যবস্থা করছি। তুই প্লিজ মাথাটা ঠান্ডা রাখ। আমি এক্ষুনি কাজীকে নিয়ে আসছি। জ্যাক দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল কাজীর সন্ধানে। আর জায়ান সিংহানিয়া ঘরের মাঝখানে দাঁড়িয়ে এক কুৎসিত বিজয়ী হাসি আসলো। তার চোখের মণি দুটো তখন ইনায়াকে চিরতরে নিজের কাছে বন্দি করার এক ভয়ঙ্কর জেদ জ্বলজ্বল করছিল। মাফিয়া কিং তার দুর্বলতাকে নিজের করার জন্য আজ সমস্ত আইন, সমস্ত নিয়ম পায়ে পিষে দিয়ে প্রস্তুত। রিসোর্টের ঘড়িতে তখন রাত 1:45। পুরো এলাকা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই জায়ানের পার্সোনাল ফোনে জ্যাকের কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জ্যাক কিছুটা হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে বলল, সব ব্যবস্থা হয়ে গেছে জায়ান। সিটি সেন্টারের একটা পুরনো কাজী অফিসে লোকটাকে বসিয়ে রেখেছি, কিন্তু তুই যা করতে চাচ্ছিস ওটা কি আসলেও? জ্যাকের কথা শেষ হওয়ার আগেই জায়ান ফোনটা কেটে দিল। তার চোখে তখন কোনো দ্বিধা নেই, আছে কেবল এক আদিম অপ্রতিরোধ্য জেদ। সে নিজের ব্ল্যাক ব্লেজারটা গায়ে চাপিয়ে অত্যন্ত নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে ইনায়ের রুমের দিকে পা বাড়ালো। ওদিকে ইনায়া তখন মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে।
তার পরনে একটা ধবধবে সাদা সুতির নাইট ড্রেস, চুলগুলো পিঠের উপর ছাড়ানো। সে বিছানায় বসা মাত্রই কম্বলটা গায়ের উপর টানতে যাবে, ঠিক তখনই দরজায় প্রচণ্ড জোরে আর ঘন ঘন আঘাতের শব্দ হলো। এই মাঝরাতে এমন আকস্মিক আর হিংস্র শব্দ শুনে ইনায়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বিছানায় একটু গুটিসুটি মেরে বসে ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করলো, কে কে ওখানে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু দরজার উপরে আঘাতের তীব্রতা আরও বেড়ে গেল। ইনায়া ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে ধীর পায়ে দরজার কাছে গিয়ে গিয়ে বলল। সে কাঁপা কাঁপা হাতে লকটা খোলা মাত্রই দরজার পাল্লাটা সজোরে ভেতরে আশ্রে পড়ল। সামনে তাকাতেই ইনায়ের গলার ভেতরে জলটুকু শুকিয়ে কাঠ হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে জায়ান সিংহানিয়া। তার চোখ দুটো তীব্র রাগে রক্তাক্ত, মাথায় চুলগুলো অবিন্যস্ত, তার চোয়াল শক্ত। তাকে দেখতেই এই মাঝরাতে কোনো রক্তপিপাসু জানোয়ারের মতো লেগেছিল। ইনায়া দু পা পিছিয়ে গিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি? জায়ান কোনো কথা বলল না, তার মুখ থেকে একটা শব্দ বের হলো না। সে এক ঝটকায় ইনায়ার ইঞ্চিখানিক দূরত্বে এসে দাঁড়ালো এবং কিছু বোঝার সুযোগ না দিয়ে ইনায়াকে পাজা কোলে করে নিজের চওড়া কাঁধের ওপর তুলে নিল। ইনায়া এই আকস্মিকতায় তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। সে জায়ানের শক্ত পিঠের ওপর নিজের দু হাত দিয়ে কিল ঘুষি মারতে লাগলো। শরীরটা মোচড়াতে লাগলো, কিন্তু জায়ান পাথরের শরীর তাতে এক চুলও নড়ল না। সে এক হাতে ইনায়ের কোমরটা লক করে হনহন করে করিডোর দিয়ে নিচে নেমে এলো। এই ব্লকের সমস্ত সিসিটিভি ক্যামেরা আর গার্ডদের জায়ানের লোক আগে থেকেই সরিয়ে দিয়েছিল। রিসোর্টের পেছনে অন্ধকার পার্কিং লটে এসে জায়ান নিজের গাড়ির দরজাটা খুলে ইনায়কে ভেতরের সিটে প্রায় ছুঁড়ে ফেলার মতো বসিয়ে দিল। ইনায় উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দেখলো জায়ান গাড়ির ভেতরে রাখা একটা শক্ত রশি দিয়ে তার দু হাত গাড়ির ওপরে হ্যান্ডেলের সাথে শক্ত করে বেঁধে দিচ্ছে। ইনায়া কান্নায় ভেঙে পড়ে বলল, কি করছিস পাগলামি এটা? আমাকে এখানে কেন এনেছেন? ছাড়ুন বলছি। জায়ান এবার পকেট থেকে একটা চওড়া ব্ল্যাক টেপ বের করলো। সে ইনায়ার চোখের দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় টেপটা ছিঁড়ে ইনায়ের মুখের ওপর টেসে দিল। ইনায়ের সমস্ত চিৎকার মুহূর্তের মধ্যেই গুমোটে এক গোঙানিতে পরিণত হলো। জায়ান গাড়ির দরজাটা সজোরে আটকে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো এবং চাবি দিয়ে ইঞ্জিন স্টার্ট দিল। পরের মুহূর্তেই গাড়ির টায়ারে কর্কশ শব্দ তুলে প্রায় বাতাসের গতিতে রিসোর্টের সীমানা পেরিয়ে হাইওয়ের দিকে ছুটে চলল। রিসোর্টের অন্য প্রান্তে আশিক তখনও নিজের ঘরে ফোনে তখন আনিশার সাথে খুব নিচু স্বরে ফিসফিসিয়ে কথা বলছিল। রাতের নতুন জীবনের স্বপ্ন নিয়ে তারা মগ্ন। তার পাশের রুমে রুদ্র বিছানায় শুয়ে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। ঘড়িতে রাত 2টো প্রায় হয়ে গেছে, কিন্তু তার চোখের পাতায় এক ফোঁটা ঘুম নেই। তার মনের ভেতর এক অদ্ভুত নামহীন অস্বস্তি ক্রমাগত আশ্রে পড়ছিল। চোখের সামনে বারবার ভেসে উঠছিল বাগানের সেই দৃশ্যটা, ইনায়কে নিজের বুকের কাছে জড়িয়ে ধরার সেই এক সেকেন্ডের মুহূর্ত। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় উঠে বসল। সে মনে মনে ভাবল, কি হচ্ছে এটা আমার? আমি কেন ইনায়ের কথা এত ভাবছি? ও তো আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন, আমার নিজের বোনের মতো। কিন্তু আজ যখন আমার এত কাছে এলো, আমার বুকের ভেতরে একটা অন্যরকম কাঁপন কেন হলো? কেন মনে হচ্ছে খুব বড় কোনো ঝড় দিয়ে আসছে? রুদ্রর সিআইডি ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারবার সতর্ক করছিল যে কোথাও যেন একটা বড় অঘটন ঘটছে, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে ঝড়টা ঠিক কোন দিক থেকে আসছে। ঠিক 1 ঘন্টার মাথায় ঝড়ো গতিতে গাড়ি চালিয়ে জায়ান ঢাকার একটি পুরনো নিঝুম গলিগুচোর ভেতরে এসে গাড়ি থামালো। চারপাশটায় ঘুটঘুটে অন্ধকার। ইনায়া এতক্ষণ গাড়ির ভেতর ছটফট করতে করতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। তার সাদা নাইট ড্রেসটা ধুলো আর ঘামে লেপ্টে গেছে। জায়ান গাড়ি থেকে নেমে পাশের দরজাটা খুলল। সে একটানে ইনার মুখের টেপটা ছিঁড়ে ফেলল এবং হাতের রশিটা কেটে দিল। টেপ ছাড়া যন্ত্রণা ইনা উফ করে উঠল। জায়ান তার হাতটা শক্ত করে ধরে গাড়ি থেকে নামালো। ইনায়া চোখ মেলে দেখলো সামনে একটা জরাজীর্ণ দোতলা বাড়ির নিচে কজন কালো পোশাক পরা অস্ত্রধারী গুন্ডা দাঁড়িয়ে আছে। সে কিছু বলার আগে জায়ান তাকে প্রায় টেনে হিঁচড়ে ভেতরে একটা অন্ধকার ঘর থেকে নিয়ে গেল। ঘরের ভেতরে একটা টেবিলের ওপাশে বসে আছেন একজন বয়স্ক কাজী। তার পাশে দাঁড়িয়ে আছে জ্যাক, ও একটি অচেনা মেয়ে। জায়ান ভেতরে ঢুকেই জ্যাকের দিকে তাকিয়ে বলল,
এভরিথিং রেডি জ্যাক? সব তৈরি তো জ্যাক? জ্যাক অত্যন্ত গভীর মুখে মাথা নাড়ল। ইয়েস। ঠিক তখনই পাশ থেকে ওই অচেনা মেয়েটি এসে ইনায়ার মাথায় একটা চমকালো লাল বেনারসি দোপাট্টা পরিয়ে দিল। তো এই পার্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পার্ট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।